সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। কৃষিপ্রধান বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষের সূচনা করবেন কৃষক কার্ড উপহার দেওয়ার মাধ্যমে। নির্বাচনী ইশতেহার পূরণের এই উদ্যোগের পাশাপাশি সংসদেও এসেছে প্রাণচাঞ্চল্য। তবে অন্তর্বর্তী সরকারের জারিকৃত অধ্যাদেশ বাতিল নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। সরকার বলছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সচিবালয় সংক্রান্ত নতুন বিল অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে আনা হবে। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণরায় প্রত্যাখ্যানের পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। আর জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের সংস্কার সফল করেই তারা ঘরে ফিরবেন। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় নতুন বছর, সংকট ও সম্ভাবনা। আর এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আকবর হোসেন, সিনিয়র সাংবাদিক, এবং সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আলোচনায়। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছে আজকের শিরোনাম। চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায়, বর্ষবরণ উৎসবে মেতে ওঠার অপেক্ষা। রমনায় সুরের মূর্ছনা ছড়াবে ছায়ানট, চারুকলা থেকে বের হবে শোভাযাত্রা। পহেলা বৈশাখে চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড, বছরের ২৫০০ টাকা সহ মিলবে সার, বীজ ও ঋণ সুবিধা। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, বৈশিষ্ট্য উপসর্গে ভিন্নতা, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও, নতুন ধরন কিনা জানতে গবেষণা। ৪ সিটিতে দ্বিতীয় দিনের টিকাদান। আগামী সপ্তাহ থেকে সহজে মিলবে ভারতীয় মেডিকেল ও বিজনেস ভিসা, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। স্বাভাবিক সম্পর্কে দুদেশের জনগণের লাভ দেখছেন প্রণয় ভার্মা। এবং হরমুজ প্রণালীতে অবরোধ শুরু যুক্তরাষ্ট্রের, ইরানের বন্দর ব্যবহার করে জাহাজ চলাচল বন্ধ, জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা তেহরানের। একবার আপনাকে দিয়ে আমি আলোচনা শুরু করি। আপনি জানেন যে এর আগে বিএনপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক ফ্যামিলি কার্ড দিয়েছিল। কাল থেকে নববর্ষের দিন থেকে পহেলা শুরু করছে কৃষক কার্ড দেওয়া। এই বিষয়টাকে আপনি কতখানি ইতিবাচক হিসেবে দেখছেন? আসলে এটার কি বিতরণ যেভাবে করা হবে, এই প্রক্রিয়াটা, বন্টন প্রক্রিয়াটার মধ্যে কোনো গলদ থাকবে কিনা, কি মনে করছেন? বন্টন প্রক্রিয়ায় গলদ থাকবে কিনা আসলে এ ব্যাপারে অনুমান করাটা খুব কঠিন। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, সামাজিক বাস্তবতা বা যে রাজনৈতিক বাস্তবতা, এখানে এই ধরনের কিছু অনুমান করাটা অস্বাভাবিক না। এবং ধরুন যে কার্ডগুলো দেওয়া হচ্ছে কৃষকদের জন্য, আপাত দৃষ্টিতে শুনতে বেশ ভালোই মনে হচ্ছে যে কৃষকরা কম দামে, আমি যেটা দেখলাম যে এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে বীজ, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ, ফসল বিক্রি, সহজ শর্তে কৃষি ঋণ ইত্যাদি ইত্যাদি এগুলো পাবেন। এবং এখানে বলা হচ্ছে যে দরিদ্র কৃষকদের এই কার্ডের মাধ্যমে বছরে একটি নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে এগুলো যখন ডিসবার্সমেন্ট হবে প্রপারলি হবে কিনা, কারণ এগুলো তো পাবলিক মানি। এই যে আপনি ট্যাক্সের টাকা দিচ্ছেন বা আমি ট্যাক্সের টাকা দিচ্ছি, এই টাকা দিয়েই তো এগুলোকে সমন্বয় করা হবে সব কিছু। আমরা দেখেছি যে এই ধরনের যেগুলো সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, অতীতের কোনো সোশ্যাল সেফটি নেটওয়ার্কে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না। কারণ এগুলো যারা পলিটিক্যাল মাফিয়া, আমি পলিটিক্যাল মাফিয়া বলতে যারা রুট লেভেলে অপারেট করে, যে আপনি এক্স পার্টি করবেন তো আপনি ওই কার্ডটা আপনি পাবেন, বা যেহেতু ধরেন হয়তো এই কার্ডের আওতায় আপনি বছরে ১০,০০০ টাকার একটা বেনিফিট পাবেন, সো আপনাকে আপনার ওই পলিটিক্যাল মাস্টারদের ২,০০০ টাকা দিয়ে দিতে হবে। সো এই ব্যাপারগুলো ঘটবে কি না, বা এই ব্যাপারগুলো ঘটলে পরে সেগুলোকে কিভাবে ট্যাকেল করা হবে, এইটা সামনের দিনগুলোতে দেখতে হবে। বাট এখনও পর্যন্ত আপাত দৃষ্টিতে মানে যে এজেন্ডা আছে, যে এর মাধ্যমে সরকার কি করতে চায়, সেটা দেখে ভালোই মনে হচ্ছে। সরকারের যে মানে এই যে নির্বাচনী প্রতিশ্রুতি, আমরা দেখি যে অনেক সময় শেষ পর্যন্ত 5 বছর মেয়াদে শেষ পর্যন্ত আমরা দেখি না যে বাস্তবায়ন হোক, মানে কোনো সরকার করেছে এর আগে। কিন্তু এই সরকার শুরুতেই যে তাদের নির্বাচনী প্রতিশ্রুতির যে এগুলো ধরে ধরে বাস্তবায়নের যে উদ্যোগ নিয়েছে, এইটা কি আপনার কি মনে হয় যে একটা দেশের ধরেন এই ধরনের কার্ড যদি আপনি সারা দেশে কৃষকদের মধ্যে দেন, কত টাকা ব্যয় হবে? সরকার কি এই ধরনের আগে কোনো পরিকল্পনা করে এ ধরনের কাজটা শুরু করেছে? পরে কি আটকাবে কি না এ ধরনের?
দেখুন অর্থের অভাবে? আমি যেহেতু সরকারের স্পোক্স পারসন না, আমি অবশ্যই এই ব্যাপারটা বলতে পারবো না যে সরকার কতটা হিসেব করেছে। বাট যেহেতু ওনারা বিভিন্ন সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য নির্বাচনী ইশতেহারে অনেক কথা বলেছেন, আমি ধরে নিচ্ছি যে এগুলো ব্যাপক আলাপ আলোচনা তারা ইন্টারনালি করেছেন এবং ওনারা মনে করেছেন যে এগুলো বাস্তবসম্মত। আর আপনি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কথা বাংলাদেশে যেটা বললেন, দেখুন বাংলাদেশের যে আর্থসামাজিক বাস্তবতা ইটস ভেরি কমপ্লেক্স। এটা এত সহজ কোনো বিষয় না। অনেক পলিটিক্যাল পার্টি আপনি দেখবেন যে তারা একটা ইশতেহার সেট করে বটে, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই ইশতেহারগুলো অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল না। তারা হয়তো এটা তাদের একটা গোল, তারা ওই টার্গেটটাকে এর কাছাকাছি পর্যন্ত যদি পৌঁছতে পারে এটাকেই তারা সাকসেসফুল মনে করে, হয়তো ওই দৃষ্টিভঙ্গিও কাজ করে। এখন সামনের দিনগুলোতে আমি বারবারই বলবো যে এই গভর্নমেন্ট এখনও খুবই নতুন, বাট তারা তাদের যে কমিটমেন্টগুলো শো করার ক্ষেত্রে যতটা মানে উইলিংনেস দেখাচ্ছে, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সেগুলোকে তারা কিভাবে করতে পারবে এবং সেইখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, দুর্নীতি থাকে, সেগুলোকে তারা কতটা বোল্ডলি ট্যাকেল করতে পারবে, সেটার উপর নির্ভর করবে সফলতা বা ব্যর্থতা। শুধু ঘোষণা দিয়ে আমি 5টা কার্ড বাস্তবায়ন করে দিলাম এইটাতে বা দিয়ে দিলাম, এটাতে অবশ্য খুব বেশি পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না, যদি মাঠ পর্যায়ে এটাকে স্ট্রিক্ট এনফোর্সমেন্টের মাধ্যমে এটাকে বাস্তবায়ন না করা হয়। সারাত তুষার, বিরোধী দলের একজন সিনিয়র নেতা হিসেবে আপনি এই সরকারের এইগুলো প্ল্যানগুলোকে কিভাবে মূল্যায়ন করছেন, কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ এবং আকবর ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনার প্রোগ্রামে এসে আরও একবার বলেছিলাম যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এগুলো আইডিয়া হিসেবে খুবই ভালো, জনবান্ধব। কারণ আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে তারা মেগা প্রজেক্ট, এক ধরনের চমক সৃষ্টি করার দিকে বেশি মনোযোগ। আর এটা হচ্ছে আপনি সরাসরি মানে ওই উপকারটা ব্যক্তি পর্যায়ে বা একটা গোষ্ঠী পর্যায়ে তারা ভোগ করবে যদি আমরা ঠিকমতো ম্যানেজ করতে পারি। টার্গেট পিপল একবার উপরে আইডিয়ার দিক থেকে। কিন্তু বাস্তবে যেটা হচ্ছে যে আমি এটা আগেও জানতে চেয়েছিলাম, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে সেরকম কোনো আমরা খুব যে গোছানো উত্তর পেয়েছি সেটা বলা যাবে না। কি জানতে চেয়েছিলেন? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো তো সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে, আমাদের এক্সিস্টিং যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কগুলো আছে 140টা, সেগুলোর পারমুটেশন কম্বিনেশন করা দরকার। অনেকগুলো নন পারফর্মিং, অনেকগুলো আপনার এখনও প্রয়োজন আছে কিনা, কিংবা আপনি এটা ওই যেটাকে বলে যে অ্যাসিমিলেট করতে পারেন কিনা ফ্যামিলি কার্ডের সাথে, এরকম অনেকগুলো জিনিস দেখার আছে। সেইগুলো, কিংবা ফ্যামিলি কার্ড যে আপনি বলেছেন যে আমি এতগুলো পরিবারকে দেবো, তো সেইটা আপনি কিভাবে ওই ফাইন্যান্সিয়াল ফ্লোটা কিভাবে নিশ্চিত করা হবে। কৃষক কার্ডের ক্ষেত্রেও কত কৃষককে বছরে দেবেন, সেটাতে আপনার কত টাকা লাগবে, এটার ব্যাপারে সরকারের কোনো সুনির্দিষ্ট স্কিম আছে কিনা, কোনো পলিসি পেপার আছে কিনা, নাকি এটা শুধুই যেটা ভাই বলেছেন যে নির্বাচনী প্রতিশ্রুতি, সুতরাং আমি এটা দিয়ে এক ধরনের বাহবা কুড়ালাম। যদি সেটা হয় তাহলে যেটা ক্ষতি হবে, আপনি কালকে এটা পাইলট প্রজেক্টের আন্ডারে কিছু কৃষককে দিতে পারবেন, কিন্তু এটা কন্টিনিউ করতে পারবেন না। সরকারের অভ্যন্তরীণ ঋণ এই মুহূর্তে 42,000 কোটি টাকা, 2 মাসের সরকার। হ্যাঁ, এবং এই কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে আপনি একদিকে যদি যেটা বলে যে ঋণ এনে ঘি খাওয়া, এটা যেন ঋণ এনে ঘি খাওয়া না হয়, যে আপনি একদিকে ওই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দিচ্ছেন, অন্যদিকে জনগণের আরেক অংশে এটার মানে তাদের জীবনযাত্রা সাফারিং হচ্ছে, জীবনযাত্রার মান বেড়ে যাচ্ছে, কিংবা কোথাও হয়তো দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, এগুলো যেন না হয়। তো সেটা ধরেন ফ্যামিলি কার্ডে ইতিমধ্যেই কিছু অনিয়ম কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি আপনি যদি স্থানীয় সরকার ব্যবস্থা কিংবা আমাদের স্থানীয় রাজনীতি, দুটো কিন্তু খুব গভীরভাবে সংযুক্ত একটা আরেকটার সাথে, স্থানীয় রাজনীতি এবং স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা, মানে এরা একটা আরেকটার উপরে নির্ভরশীল। সেখানে আমরা আইডিয়ালি যতই বলি যে সরকার খুব স্ট্রিক্ট থাকবে, কোনো অনিয়ম হবে না, কিন্তু স্থানীয় প্রশাসন যেভাবে সারেন্ডার করে থাকে স্থানীয় রাজনীতির কাছে, মানে ক্ষমতাসীন দলের কাছে, সেখানে এই কার্ডগুলো দেওয়ার ক্ষেত্রে একটা ডিসবার্সমেন্টটা মানে ইকুয়ালি হবে কিনা, ন্যায্যতার সাথে হবে কিনা, এখানে কোনো মিসইউজের প্রশ্ন আছে। কারণ আমরা ভিজিএফ সহ এই ধরনের কার্ডগুলো ক্ষেত্রে দেখেছি আসলে এগুলো তারা পায় না অনেক ক্ষেত্রে, যেগুলো তাদের বিনামূল্যে পাওয়ার কথা সেগুলো তাদের টাকা দিয়ে কিনতে হয়। তো এই ক্ষেত্রেও স্থানীয় রাজনীতিবিদ, অর্থাৎ নিজ দলের যারা কর্মী সমর্থক এবং বিভিন্ন ধরনের লোকাল পর্যায়ের নেতা আছে, তারা কিন্তু এই কর্মসূচির পথে একটা বিরাট বড় বাধা হবে। কারণ তারা অতি উৎসাহ দেখাবে, আপনি জানেন, অতি উৎসাহ দেখিয়ে তারা মূলত প্রথম দিকে খুব উৎসাহ দেখাবে, পরবর্তীতে নানা ধরনের অনিয়ম এবং দুর্নীতির সাথে তারা জড়ানোর চেষ্টা করবে, কৃষকদেরকে জিম্মি করার চেষ্টা করবে। এই ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে অন্তত দুটো জায়গায়, একটা ফেনীতে, একটা ফরিদপুরে ধর্ষণের মতো ঘটনা কিন্তু ঘটেছে। সরকার ব্যবস্থা নিয়েছে, ফরিদপুরে অ্যারেস্ট হয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি। ফেনীরটার কথা আমি জানি না, কিন্তু এই যে প্রলোভন দেখিয়ে এই জিনিসটা করা, তুমি আমার কাছে আসো, সামনে স্থানীয় নির্বাচন, এই ফ্যামিলি, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই কথাটা যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, এটা যেন সরকার দলের আপনি কিন্তু সরকার হিসেবে দিচ্ছেন, রাজনৈতিক দল হিসেবে দিচ্ছেন না। আপনার রাজনৈতিক দল সেটা আলাদা, সেটা আপনি স্থানীয় নির্বাচন কীভাবে করবেন এটা আপনার পলিসি, অন্যান্য দলও আছে। কিন্তু আপনি যেহেতু এই জিনিসটা দিচ্ছেন সরকার হিসেবে,
এটা যেন আপনার দলের যারা মানে আপনি নির্বাচনে বলছেন অংশ যে নেবে, দলমত নির্বিশেষে যারা মানে এইটার জন্য উপকারভোগী যারা মানে ইলিজিবল তারাই জন্য পায়। তারা তো পায়। এটা একটা ধরেন ডিস্ট্রিবিউশনে যদি কোনোভাবে সরকার দলের নেতারা যুক্ত হয়ে যায়, তাহলে এদের মধ্যে যারা নির্বাচন করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, এটা কিন্তু তাদের একটা আলাদা করে কি হবে, একটা যে এটা আমরা এনে দিয়েছি দেখো। আপনি বুঝতে পেরেছেন? ধরেন আমি একটা পৌরসভা নির্বাচন করতে যাচ্ছি এখন, বা ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে যাচ্ছি, যেহেতু এগুলো গ্রামে যাবে বেশি, তখন আরেকজন তো অন্য দলেরও তো প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থীও তো আছে, কিন্তু সে কিন্তু এই সুযোগটা পাচ্ছে না জনগণকে এটা বলা যে তোমার জন্য আমি ফ্যামিলি কার্ড এনে দিয়েছি, তোমার জন্য আমি কৃষক কার্ড এনে দিয়েছি। ফলে এখানে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা সরকার হিসেবে এটা কিন্তু আপনাকে করতে হবে। আপনি যখন বিএনপি দল তখন আপনি আলাদা, আর আপনি যখন সরকার তখন আপনি সরকার হিসেবে কিন্তু সকল দলের প্রার্থীরা, নির্দলীয় প্রার্থীরা যেন সমান সুযোগ পায়। কেউ যেন বলতে না পারে যে ফ্যামিলি কার্ডটা আমার ক্রেডিট, কারণ এবার নির্বাচন কিন্তু কোনো মার্কায় হচ্ছে না, এবার মানে নির্দলীয় মার্কায় হবে। ফলে এই জিনিসগুলো খেয়াল রাখাটা হচ্ছে এই পুরো স্কিমটা সফল করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি একবার আপনার কাছে আসি একটু অন্য প্রসঙ্গ নিয়ে। আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের 133টা অধ্যাদেশ নিয়ে সরকার বিরোধী দলের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে এবং অনেক ক্ষেত্রে যুদ্ধেঙ্গেই মনোভাব বিরোধী দলের। কিন্তু সরকার বলছে যে, এবং গতকাল প্রধানমন্ত্রীও বলেছেন যে এই জুলাই সনদের যেগুলো ওনারা স্বাক্ষর করেছেন তার প্রতিটাই ওনারা বাস্তবায়ন করবেন এবং ওনারা এটা জনগণের কাছে ওয়াদাবদ্ধ। তারপরও 3টা অধ্যাদেশ নিয়ে মোটামুটি বেশ আলোচনা চলছে, এই মানবাধিকার কমিশন, বিচার বিভাগের পৃথকীকরণ এবং গুম কমিশন যেটা অধ্যাদেশ। সরকার বলছে যেভাবে করা হয়েছিল এভাবে করলে আসলে ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে না এবং তাদের জন্য সাফারিংটা বাড়বে। কিন্তু বিরোধী দল সেই যুক্তি না মেনে হুবহু সেটা আইনে পরিণত করার কথা বলেছিল, কিন্তু সরকার সেটা করেনি। তো এটার জন্য সরকারের সাথে বিরোধী দলের একটা বড় ধরনের দূরত্ব, অবিশ্বাস তৈরি হয়েছে। আপনার কিছু মনে হয় যে সরকারের যে যুক্তি দেখাচ্ছে সেটা ঠিক ছিল? আমি কিছু কথা বলবো, সেটা বললে হয়তো সারোয়ার তুষার কিছুটা আমাকে হয়তো মন্দ মনেও করতে পারেন, কিন্তু তারপর আমি বলবো। প্রথম কথা হচ্ছে এই যে জুলাই সনদ যেটাকে বলা হয়, আমি ব্যক্তিগতভাবে এটাকে জুলাই সনদ ওই অর্থে আমার মনে হয় নামকরণটা অন্যরকম না হলেও চলতো। এটা আমার ধারণা যেটা বাংলাদেশ সনদ হতে পারতো। জুলাই তো একটা মাস, আমরা যদি বাংলাদেশকে রিফর্ম করতে চাই, ঠিক আছে, জুলাইতে আমাদের একটা বড় অভ্যুত্থান হয়েছে বা অনেকে বিপ্লব বলে, হোয়াট এভার, কিন্তু এটা বাংলাদেশ সনদ হলে পরে আমরা হয়তো বুঝতাম যে এটা বাংলাদেশ সংস্কারের বিষয়। সেই বিতর্কে আর যাচ্ছি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিএনপি বলছে যে হ্যাঁ আমরা করব। আমি বিএনপিকে এই ক্ষেত্রে একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই, এবং সেটা আমি বিএনপিকে 6 মাস 7 মাস কিংবা 1 বছর পর্যন্ত আমি এই ডাউটটা দিতে চাই। যেহেতু 3টা অধ্যাদেশের ব্যাপারে কথা হয়েছে, আমি আপাত দৃষ্টিতে আস্থা রাখতে চাই যে তারা আরও আলাপ আলোচনার মাধ্যমে এগুলোকে শার্পেন করবে। আচ্ছা, আরেকটা থার্ড বিষয় হচ্ছে যে দেখুন, কেন জানি বিএনপি ঠিক বোঝাতে পারছে না যে আমরা এগুলো চাই। কোথায় যেন এটা ঘাটতি হচ্ছে, যে সারোয়ার তুষার বা ওনাদের যে রাজনৈতিক জোট বা সিভিল সোসাইটির অনেকে এটা নিয়ে কণ্ঠ উঠছে। বিএনপি বলছে যে হ্যাঁ আমরা করব, কিন্তু কোথায় যেন একটা গ্যাপ আছে। বিএনপি ঠিক মানুষকে বোঝাতে পারছে না যে তারা আসলে চায়। আমি কিন্তু পার্সোনালি মনে করি যে বিএনপি হয়তো চায়, কিন্তু এই যে আমার মতো অনেকে মনে করছে যে বিএনপি হয়তো চায়, তাদেরকে বিএনপি ঠিক বোঝাতে পারছে না। এবং কেন বোঝাতে পারছে না, ভাষাগত সমস্যাটা কোথায়? আমি আজকে বা কালকে দেখলাম যে চিফ হুইপ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী তারা একটা যৌথ প্রেস কনফারেন্স গতকাল করেছেন না, এবং এটার মাধ্যমে ঠিক আছে সংসদের বাইরে এসে তারা সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু আমার কাছে মনে হয় কি নট কনভিন্সিং। ওনারা ঠিক লোকজনকে বোঝাতে পারছেন না, জোর দিয়ে বলতে পারছেন না যে না আমরা তো এটা চাই, হ্যাঁ অফকোর্স আমরা এটা করব না কেন? আমরা তো জুলাইকে ধারণ করি, আমরা জুলাইয়ের বড় পার্ট, আমরা বড় নেতৃত্ব দিয়েছি বড় আকারে, অন্যরাও দিয়েছে, তারাও পার্টিসিপেট করেছে, আমরা তো তখন মাঠে ছিলাম। কিন্তু এই ধারণাটা বিএনপি দিতে পারছে না। এখন আমার ধারণা এটা বিএনপির একটা কমিউনিকেশন একটা প্রবলেম হচ্ছে কোথাও। এবং আপনি জানেন যে হয়তো আমি যদি বলি যে বিএনপি এখন সরকারি দল, তাদের তো নানা মেকানিজম আছে মানুষকে বোঝানোর, মানুষকে কাছে যাওয়ার, এবং কেন পারছে না এটা? সেটাই আমার প্রশ্ন। কারণ দেখেন যে আপনি কি মেসেজ জনগণের কাছে ডেলিভার করছেন, কোন ভাষায় ডেলিভার করছেন, এবং কতটা কনভিন্সিং ওয়েতে জিনিসটা ডেলিভার করছেন, এবং সেখানে আপনার বোল্ডনেস কতটা, এগুলো কিন্তু নির্ভর করে। কিন্তু আমরা দেখি যে সরকার অনেক সময় 3 দিন 4 দিন হয়ে যায়, তারা 3-4 দিন পরে একটা স্টেটমেন্ট নিয়ে আসে এবং খুব দুর্বল অনেক ইস্যুতে।
তো একটা সরকারের কিন্তু কমিউনিকেশন পার্টটা অনেক স্ট্রং হওয়া দরকার, খুব বোল্ড হওয়া দরকার। আমার মনে হচ্ছে বিএনপি ওই জায়গাটা ব্যর্থ হচ্ছে, বা বিএনপি ব্যর্থ হচ্ছে না, সরকার ব্যর্থ হচ্ছে। সেই ব্যর্থতার দায়টা বিএনপি যতটা মানে ওন করে বা যতটা বোঝাতে চায় সেটা তারা বোঝাতে পারছে না। একটা তাদের সম্পর্কে মিসকনসেপশন তৈরি হচ্ছে মানুষের মাঝে, সেটা বিএনপিকে অ্যাড্রেস করতে হবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে যেটা আমি মনে করি যে বিএনপি বা সরকারের উপর সারওয়ার তুষার, ওনাদের রাজনৈতিক দল, রাজনৈতিক জোট একটা ইমেন্স প্রেশার তৈরি করছেন। এটা ভালো, পার্লামেন্টে একটা প্রেশার তৈরি করা, ডেমোক্রেসিতে সেটাই হবে। কিন্তু আমি মনে করি যে প্রেশারটা যাতে একটা, এই মতবিরোধটা যাতে একটা হিংসার পর্যায়ে চলে না যায় এটাকে কেন্দ্র করে, এবং সব পলিটিক্যাল পার্টিগুলোকে আস্থায় নিয়েই কিন্তু এই কাজটা করতে হবে। আপনি এতগুলো অধ্যাদেশ পাশ করে ফেললেন আইন অনুযায়ী, অনেক গুরুত্বপূর্ণ, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো ব্যাপার রয়ে গেল, সবাই সর্বসম্মতভাবে করলো, তাহলে এই তিনটা বিএনপি কেন করতে পারছে না? এগুলোর ব্যাপারে হয়তো দেখেন, হয়তো দুইটা বিষয় এখানে জড়িত থাকতে পারে। যদি আমি আবারও বলছি, আমি মানে সরকারকে একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই। আমি মনে করি যে হয়তো তারা একটা পর্যায়ে এসব করবে। গুম কমিশনের এটার সঙ্গে কিন্তু, এটা বাস্তবায়ন যদি হয় এই আইনটা, এটার সঙ্গে কিন্তু একটা অনেক বিষয় জড়িত, অনেক ইন্টেলিজেন্স এজেন্সি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা হয়তো তাদের সেই ফ্রিডমটা বা তারা যেটা এক্সারসাইজ করতে চায় ওটা হয়তো থাকবে না। আমার ধারণা সেখান থেকে একটা কোনো প্রেশার থাকতে পারে, গভর্নমেন্টের উপরে থাকতে পারে, অদৃশ্য কোনো একটা চাপ থাকতে পারে। আর যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট, আমরা আগেও দেখেছি, এই সরকার মনে করে কিনা আমরা জানি না, সেটার সেই ইঙ্গিত আমরা হয়তো সামনের দিনগুলোতে পাবো। জুডিশিয়ারি এবং পলিটিক্সকে সরকার কিন্তু একই দাঁড়িপাল্লায় তারা মাপতে চায়। কেন মাপতে চায়? সরকার মনে করে যে আমাদের মতো দেশগুলোতে জুডিশিয়ারি যদি আমার কন্ট্রোলে না থাকে, তাহলে আমার পলিটিক্যাল সুপ্রিমেসিটা থাকবে না। কিন্তু আমরা যেটা জুলাই মানে বিশেষ করে বিএনপির সাফারিংটা তো আমরা দেখছি 17 বছরের জুডিশিয়ারি নিয়েই। হ্যাঁ, গুম কমিশন নিয়ে বিএনপির সাফারিংটা দেখছি, যে স্বয়ং সালাউদ্দিন আহমেদ গুম হয়েছে, বিএনপির অনেক নেতাই গুম হয়েছে। মানবাধিকার নিয়ে বিএনপির দেখছি সাফারিংসটা। তো সেই মূল তিনটা নিয়ে বিএনপির কেন, বিএনপিকে মানুষ সন্দেহের তালিকা রাখছে? এই প্রশ্নটা আমারও, যে কেন সন্দেহ তৈরি হবে, যেটা আমি শুরুতে বললাম, যে তারা আসলে মানুষকে ঠিক বোঝাতে পারছে না বোল্ড ওয়েতে যে জিনিসটা আমরা চাই, বা চাইলে আমরা এটা কিভাবে চাই, বা এখানে প্রবলেমটা কি। এই কমিউনিকেশন গ্যাপটা সরকারকে এটা অ্যাড্রেস করতে হবে। সরকার যতদিন পর্যন্ত এটা অ্যাড্রেস করতে না পারবে, তাদের সম্পর্কে মানুষের ধারণা এটাই হবে যে বিএনপি বা সরকার এটা চায় না। সারওয়ার তুষার, আপনার দল তো খুব মানে যুদ্ধেন্দ্রী মনোভাব দেখাচ্ছে, এবং আপনার দলের আহ্বায়ক তো প্রায় বলছে যে আবার রাজপথে নামতে হবে, দরকার হলে গুলি খাবো। মানে বিষয়টা কি এই পর্যায়ে চলে গেছে? আপনার কাছে কি মনে হয়? দেখেন, ঘটনাটা যেটা ঘটেছে এটা আমাদের জন্য, আমরা আসলে ভাবতে পারি নাই। আমরা বিএনপি সমালোচনা করি, কিন্তু আমাদের এই বিশ্বাস ছিল যে বিএনপি যেহেতু সবচেয়ে বেশি সাফারার, যে কথাগুলো আপনি এতক্ষণ বললেন, বিএনপির ওই রিয়েলাইজেশন আছে। এর পাশাপাশি তার দলীয় ইশতেহার, নির্বাচনী ইশতেহারগুলো যদি আপনি দেখেন, তারা যে সাফার করেছে আওয়ামী লীগ আমলে এবং ভয়ঙ্কর সাফার করেছে, তার একটা রিফ্লেকশন তার দলীয় ইশতেহার এবং নির্বাচনী ইশতেহার আছে, যে আমরা এই ইনস্টিটিউশনগুলোকে এভাবে সাজাবো। এখন আমরা তো এমন কোনো দাবি করি নাই যেটা বিএনপির উপরে জুলুম। এই জিনিসগুলো যেগুলো বিএনপি তার দলীয় ইশতেহারে কমিট করেছে, যেগুলো তার ওই নির্বাচনী ইশতেহারে কমিট করেছে, আমরা সেটার কথাই বলছি, সেটাই বিএনপিকে মনে করিয়ে দিচ্ছি যে আপনার এটা করার কথা, কিন্তু বিএনপি করছে না। আপনারা 3টা অধ্যাদেশের কথা বলেছেন, আসলে কিন্তু 3টা অধ্যাদেশ না, সর্বমোট 20টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ 2 প্রক্রিয়ায় বাতিল করা হয়েছে। একটা হচ্ছে সংসদে বিল আকারে উত্থাপনের মধ্য দিয়ে বাতিল, একটা হচ্ছে ল্যাপস করে দেওয়া, মানে সংসদে না তোলার মধ্য দিয়ে। তার মধ্যে যেগুলো নিয়ে সবচেয়ে বেশি তর্ক হচ্ছে বা এখন একেবারে বিরাট আলোচনা হচ্ছে, গুম, মানবাধিকার, দুদক, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা, বিচার বিভাগের 2টা, পুলিশ এবং তথ্য অধিকার অধ্যাদেশ। এর মধ্যে যে পুলিশ, গুম, মানবাধিকার, দুদক, বিচার বিভাগ, এই 5টা হচ্ছে যেগুলো নিয়ে সবচেয়ে বেশি মানে চতুর্দিক থেকে আলোচনা হচ্ছে, এবং সিভিল সোসাইটিও ক্ষিপ্ত হয়ে গেছে। এবং এখানে মানবাধিকার, দুদক এবং বিচার বিভাগ, এগুলো তো এমন কিছু করতে বলা হচ্ছে না যেটা বিএনপির মানে কমিটমেন্টের বাইরে। আপনি যদি বিএনপির দলীয় ইশতেহার দেখেন, নির্বাচনী ইশতেহার দেখেন, সেখানে তারা পরিষ্কার বলেছে, আমরা বিএনপিতে 31 দফা নিয়ে অনেক দিন ধরে আগে এগুলো নিয়েই তো অনেক আগে থেকে বলে রেখেছে, এমনকি গণঅভ্যুত্থানের আগে থেকে তারা বলে রেখেছে। আমরা তো জানি, আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, আমাদের তো এই জার্নিটা শেয়ার্ড জার্নি। ফলে এখন নির্বাচনী ইশতেহারও তার এটা বলা আছে। এখন আপনারা বলছেন যে বেনিফিট অফ ডাউট, ওকে, বেনিফিট অফ ডাউটে আমাদের সমস্যা নাই, কিন্তু যেটা আশঙ্কাজনক সেটা হচ্ছে যে
মানে যে সকল গ্রাউন্ডে তারা আপত্তি করেছে সেগুলোই হচ্ছে আমাদের আশঙ্কার। বাইরে তারা যাই বলুক যে আমরা অধিকতর আলোচনা করে এটা করব, কিন্তু তারা আসলে ওই যে বিশেষ কমিটি, সংসদীয় যে বিশেষ কমিটি হয়েছে সেখানে তারা আপনার যে আপত্তিগুলো দিয়েছে, এটাই তো আশঙ্কার যে পরবর্তীতে যদি তারা আইনও করে এই জিনিসগুলো তো এভাবে হবে না। যেমন গুমের ক্ষেত্রে তারা বলেছে যে, এবং সংসদে কিন্তু আইনমন্ত্রী অন্তত 7টা থেকে 8টা মিথ্যা তথ্য দিয়েছেন আমাদের জনগণকে এই রিগার্ডিং গুম অধ্যাদেশ। এটা তিনি না দিলেও পারতেন, তিনি বলতে পারতেন যে আমরা এটা করবো না, এই সমস্যা আছে, কিন্তু তিনি ভুল বলেছেন। মিথ্যা, যেমন একটা মিথ্যা তথ্য হচ্ছে যে গুম অধ্যাদেশের মধ্যে আপনার সর্বোচ্চ সাজা 10 বছর। আপনি এই মুহূর্তে ঢুকলে দেখবেন যে গুম অধ্যাদেশের 4-1 এবং 4-2 মধ্যে বলা আছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে মানে যাবজ্জীবন থেকে যে কোনো মেয়াদের কারাদণ্ড। তো এটা আপনি না পড়ে সংসদে বলে দিলেন এবং আপনি বিরোধী দলকে বলছেন আপনার অধ্যাদেশ পড়েন নাই। আরেকটা যেটা সমস্যা, এটা খুবই দুঃখজনক, চিফ প্রসিকিউটর এবং আইনমন্ত্রী দুজন একই কথা বলেছেন যে এই অধ্যাদেশটা দরকার নাই, কারণ আইসিটি অ্যাক্ট এটা কাভার করে। কিন্তু আইসিটি অ্যাক্ট যেটা 1973 সালে, সেই আইসিটি অ্যাক্টটা হচ্ছে আপনার মানবতা বিরোধী অপরাধ, সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অপরাধকে বিচার করার জন্য ওইটা। গুম কি মানবতার বিরুদ্ধে অপরাধের মধ্যে সংজ্ঞায়িত হয়? গুম মানে মানবতা বিরোধী অপরাধের মধ্যে অনেকগুলো সাবসেকশন আছে, যে যেমন গণহত্যা, গুম সবই মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে। কিন্তু কোন গুম? সিস্টেমেটিক গুম। তাহলে আমরা কি এখন 500 গুম হওয়া পর্যন্ত অপেক্ষা করব? ধরেন আজকে একটা ধরেন সরকার গুম করবে না, যেমন আপনাদের এখানে এসেই সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, পলিসি উপদেষ্টা জাহেদ ভাই বলে গেছেন যে গুমের এটা দরকার নেই। কেন? কারণ সরকার তো গুম করবে না। আমরা বিএনপির এই ইন্টেনশনের প্রতি আমাদের কোনো সন্দেহ নেই, বাট কোনো অতি উৎসাহী পুলিশ, কোনো অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যদি একটা সিঙ্গেল গুম করে, আপনি কিন্তু 1973 সালের ওই মানবতা বিরোধী আইনে এটার বিচার করতে পারবেন না, কারণ এটা ওয়াইড স্প্রেড অপরাধের কথা। এখন গুম অধ্যাদেশে বলে দেওয়া আছে যে মানে যেটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে যে গুম, সেটার বিচার ওই আগের আইনই হবে, মানে 1973 সালের আইনই হবে। আর গুম অধ্যাদেশ হচ্ছে একটা সিঙ্গেল আইনকে, মানে একটা সিঙ্গেল গুমকে সুরাহা করার জন্য। আচ্ছা, এটা গেল গুমের ব্যাপারে। ফলে উনি কিন্তু মিথ্যা তথ্য দিচ্ছেন এবং উনি বলেছেন জাতীয় নিরাপত্তার কারণে আটক করলে সেটাকে গুম বলা যাবে না। এখন এই গুমের অধ্যাদেশ কিন্তু নিবর্তনমূলক আটককে নিষিদ্ধ করে না। আমাদের সংবিধানে নিবর্তনমূলক আটকের ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি জানেন যে আমাদের সংবিধানের 33 অনুচ্ছেদ অনুযায়ী যদি কাউকে আটক করা হয় তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে আইনজীবীর আশ্রয় দিতে হবে, তাকে আদালতে প্রডিউস করতে হবে। এটা হচ্ছে হ্যাবিয়াস কর্পাস। ঠিক আছে, এটা পৃথিবী 400-500 বছর সংগ্রাম করে এখানে গেছে। তো সেটা আমাদের সংবিধান কর্তৃক স্বীকৃত। আমাদের এই গুম অধ্যাদেশে শুধু সেটাকে এনশিওর করা হচ্ছে যে আপনি 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে, আদারওয়াইজ এটা গুম হবে। কিন্তু ধরেন জাতীয় নিরাপত্তার কোনো ইস্যু তৈরি হয়েছে, বিদেশি শত্রু, আমাদের কোনো একজন বিদেশি শত্রু যে আমাদের জাতীয় নিরাপত্তাকে, ইন্টারনাল সিকিউরিটিকে ভন্ডুল করতে চায়, এই ধরনের কোনো একটা কেস, সেটা তো আপনি ওই সংবিধানের ওই অনুচ্ছেদের মধ্যেই 33-এর 1 এবং 2-এর পরের যেগুলো 3 থেকে 5 আছে, সেখানে বলে দেওয়া আছে যদি বিদেশি শত্রু হয়, যদি নিবর্তনমূলক আটক হয়, তাহলে 33-এর 1 এবং 2 এক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ আপনি সাংবিধানিক এবং আইনি পদ্ধতিতেই কিন্তু ওই জাতীয় নিরাপত্তার স্বার্থে আটকটাকে ডিল করতে পারেন। এর পাশাপাশি আমরা এটাও বলেছি যে আপনি জাতীয় নিরাপত্তার স্বার্থে একটা বড় কোনো বিচ্ছিন্নতাবাদী ক্রিমিনাল, তাকে আপনি উন্মুক্ত আদালতে হাজির করতে পারবেন না। উই আন্ডারস্ট্যান্ড দিস। তাহলে আপনি বিশেষ বিচারিক ট্রাইব্যুনাল করেন, যেখানে আপনি 24 ঘন্টার ওই বারটাকে অ্যাভয়েড করতে পারবেন। আপনার তো গুম করার দরকার নাই। তাহলে আপনি কেন বলছেন যে জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক করা হলে সেটা গুম বলা যাবে না? তারা বলছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, এটা যদি আপনি আটক করতে হয়, মানে কোনো তদন্ত বা ব্যবস্থা নিতে হয়, তাহলে সরকারের সাথে আগে কথা বলে নিতে হবে। ওয়েলেস এই গুম অধ্যাদেশে বলে দেওয়া আছে যে আদালতের অনুমতি সাপেক্ষে দিতে হবে। এখন আপনি একটা চিন্তা করে দেখেন, আমরা তো বিচার বিভাগের পৃথকীকরণ চাই, বিএনপিও চায়। একটা গুমের অভিযোগ নিয়ে মানবাধিকার কমিশন বিচার বিভাগের কাছে গেছে, ওই বিচারক বলেছেন যে হ্যাঁ, এটা তদন্ত হওয়া উচিত। তাহলে সরকার যদি তদন্ত করতে না দিতে চায় বা নিরুৎসাহিত থাকে, তাহলে কি বিচারককে আদেশ দিতে পারবেন না? তাহলে কি আর বিচার বিভাগের স্বাধীনতা থাকলো? ফলে বিচারক এখানে তো বলেই দেওয়া আছে যে আদালতের অনুমতি সাপেক্ষে আপনি তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু সরকারি বাহিনী গুম করে, যেটা ভাই বলেছেন যে তাদের একটা চাপ থাকতে পারে, সরকারি বাহিনী গুম করেছেন, আপনি যদি সরকারের অনুমতির উপর ডিপেন্ডেন্ট থাকেন, তাহলে এটা আবারও মিজানুর রহমান কমিশন হবে। এগুলোই কিন্তু মানবাধিকার কর্মীরা আপনার দীর্ঘদিন ধরে বলে আসছে। গভর্নমেন্ট তো বলছে না যে তারা এগুলো করবে না, তারা বলছে নতুন করে অংশীদারদের সাথে আলোচনা করে তারা এগুলো আবার তুলবে। প্রথম কথা হচ্ছে এই মানবাধিকার অধ্যাদেশ এবং গুম অধ্যাদেশের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের আমলে 6 শতাধিক স্টেক হোল্ডারদের সাথে, দেশি বিদেশি স্টেক হোল্ডারদের নিয়ে ধারাবাহিক কনসালটেশন হয়েছে। এই সরকার কি তার চেয়ে বেশি লোকের সাথে কনসালটেশন করবে? এক। দ্বিতীয়ত হচ্ছে এখন যিনি আইনমন্ত্রী, তিনি তখন অ্যাটর্নি জেনারেল হিসেবে এই পুরো ড্রাফটিং প্রসেস এবং এই পুরো কনসালটেশন প্রসেসের সাথে জড়িত ছিলেন। তিনি তখন এগুলো ফরমাইশ করেছেন যে এটা এইভাবে করা দরকার। এখন তিনি সম্পূর্ণ, এখন হ্যাঁ ঠিক আছে, আপনি ওই সরকারের অ্যাটর্নি জেনারেল বা প্রধান আইন কর্মকর্তা, এখন আপনি আইনমন্ত্রী, আপনার কোনো পার্সোনাল ইন্টিগ্রিটি থাকবে না? আপনি কতগুলো জিনিস মানে আপহোল্ড করবেন না যে আমি এই কজগুলোকে আপহোল্ড করি? জাস্ট আপনার গভর্নমেন্ট চেঞ্জ, আপনার রেজিম চেঞ্জ বলে আপনি বলবেন যে ওই সরকারের পলিসি ছিল এটা আর এই সরকারের পলিসি এটা, এভাবে বলা যায়? আমার তো ব্যক্তি হিসেবে কতগুলো ইন্টিগ্রিটি আছে, আপনারও আছে নাকি? কিন্তু একটা পলিটিক্যাল সরকার, তার পলিটিক্স, তার কিছু এজেন্ডা থাকে।
সেটা তার মতো করে এসে ডিল করে। ডেফিনেটলি কোনো সমস্যা নাই, তাই বলে তো আমরা গুম হতে দিতে পারি না। না, গুম সরকার যে গুম করবে এটাও তো বলছে না। সরকার তো বলছে করবে না। যে এগুলোর প্রতি তারা সরকার তো আবার করবে নতুন না। করে আলোচনা দেখেন, করে তারা আবার না আনবে বিল দেখেন আকারে। একটা জিনিস দেখেন, আপনার জাহেদ ভাই আপনাদের শোতে এসে আরেকটা কথা ভুল তথ্য দিয়ে গেছেন। উনি বলেছেন যে আওয়ামী লীগ আমলের আগে গুম ছিল না। আপনি আওয়ামী লীগ আমলের আগে যে ক্রসফায়ারগুলো সেগুলো নিয়ে কিন্তু গবেষণা আছে বাংলাদেশে। আশোকের ওই যে আইন ও সালিশ কেন্দ্রের গবেষণা আছে, অন্যান্য ব্যক্তি পর্যায়ে গবেষণা আছে। প্রত্যেকটা ক্রসফায়ার অন্তত তুলে নিয়ে যাওয়ার 7-8 দিন পরে ক্রসফায়ার করা হয়েছে। দ্যাট ইজ গুম প্লাস ক্রসফায়ার। তাহলে গুম মানে এরকম পাইকারি দরে গুম ছিল না, আপনি এটা বলতে পারেন, কিন্তু গুম ছিল না বাংলাদেশে, এটা কিন্তু গুমের সত্য মনে না। হয় যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার যদি র‍্যাব তো মাঝে মাঝে কিছুদিন আটকে রেখে তারপরে ক্রস ফায়ার দিত, 24 সেটাকে hours আমরা যদি যদি আপনি গুম আইন শৃঙ্খলা বাহিনী যদি 24 ঘন্টা আপনাকে তুলে নিয়ে যাওয়ার পরে 24 ঘন্টা কাস্টডি স্বীকার না করে, তাহলে আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী এটা গুম। এটা নিয়ে আওয়ামী লীগ আমলে প্রচুর ডিবেট হয়েছে, প্রচুর কথা হয়েছে, এগুলো নতুন কোনো বিষয় না, সেটেলড ইস্যু। প্রশ্ন হচ্ছে যে বিএনপি হলো সেই দল যে পার্লামেন্টে ইলিয়াস আলীর স্ত্রী আছেন, যে পার্লামেন্টে হুম্মাম কাদের আছেন, অর্থাৎ বিএনপি এবং আরও সংসদ সদস্য আছেন যারা নিজেরা গুমের কিংবা মানবাধিকার লঙ্ঘনের ভিকটিম। অদৃশ্য শক্তির চাপ থাকতে পারে, বাট ইউ আর আ পলিটিক্যাল গভর্নমেন্ট, আপনার জনগণের সমর্থন আছে। এবং এই ইস্যুতে বিরোধী দল, আপনি বিরোধী দলকে রাজনীতি করতে দিচ্ছেন কেন? আপনি যদি এই ইস্যুগুলোতে করে ফেলেন, বা যেটা বলছেন যে আপনারা পরবর্তীতে করবেন, সরকারের যদি সরকার প্রয়োজনীয় মনে করে, সরকার আউটরাইট এগুলোকে আগে আইন করবে, পরবর্তীতে যেখানে যেখানে সরকার সমস্যা মনে করে সেগুলো সংশোধনী করার পর্যাপ্ত ম্যান্ডেট তার আছে। কিন্তু সরকার তো বলে যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিছে সেসব জায়গা তো সরকার বলেছে যে তারা তাদের মতো করে করবে। এগুলো তো নোট অফ ডিসেন্ট নাই। নোট অফ ডিসেন্ট তো আলাদা ইস্যু। যেমন ধরেন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করব, আপনি বিএনপির কিন্তু এগুলোর ব্যাপারে সরকার বলছে তড়িঘড়ি করে যে এগুলো করা হয়েছে এগুলোর মধ্যে অনেক আপনি কি গোঁজামিল আছে। 98টা অধ্যাদেশকে নেন নাই? আপনি কি ব্যাংক রেজলিউশন অধ্যাদেশকে, যেটা সংস্কারের উদ্দেশ্যে করা হয়েছিল, সেটাকে আইনে পরিণত করা 10 মিনিট আগে পরিবর্তন করেন নাই? আপনি কি জুলাই জাদুঘর অধ্যাদেশকে সংশোধন করে তারপর আইন করেন নাই? আপনার যদি ইন্টেনশন থাকে এটা কোনো সমস্যা না। আপনি তড়িঘড়ি করে করা অধ্যাদেশ, তখন কিন্তু পর্যাপ্ত আলোচনা হয়েছে। বিএনপি কিন্তু প্রত্যেকটার পার্ট ছিল। এই ধরেন গুম বলেন, দুদক বলেন, মানবাধিকার বলেন, এমনকি জুলাই সনদ, জাতীয় ঐক্যমত্য কমিশন, সবখানেই বিএনপির মতামত ছিল। তবুও আমি বুঝলাম যে আপনি গভর্নমেন্ট, আপনার কিছু নির্দিষ্ট পলিসি আছে, হ্যাঁ। থাকতেই পারে। আপনি তো সেই সুনির্দিষ্ট ধারাগুলো বদলাবেন। আপনি যেমন রেজুলেশন অ্যাক্টটা এমনভাবে বদলালেন, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, ওইটা ছিল যে ব্যাংক লুটেরাদের আটকানোর উদ্দেশ্যে। আপনি এখন এমনভাবে পথ করে দিয়েছেন যে যারা ব্যাংক লুট করে আমাদের দেশের ব্যাংকিং খাতকে ধসিয়ে দিয়েছে তাদেরকে আবার ফেরত আসার রাস্তা করেছেন। তো সেখানে তো আপনি পারলেন, এখানে আপনি কেন পারবেন না? মানে যেটা জনগণের দরকার, আপনি যদি কোনো একটা ক্লজ ঢুকাতে চান, যেমন ওখানে তারা 18 অ্যাক্ট ঢুকিয়েছে ওই ব্যাংক রেজুলেশন অ্যাক্টে, তো আপনি কি গুমে ঢুকাতে পারবেন না? আপনি যদি এটাই বলেন সরকার গুম করবে না, আই টোটালি অ্যাগ্রি, আমি সরকারকে বিশ্বাস করতে চাই, তাহলে আপনি ওই অনুচ্ছেদে লেখেন না যে এই যেটা মিজানুর রহমান কমিশনের 2009-এর আইনে লেখা ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে গেলে সরকারের অনুমতি লাগবে। তা আপনি এটা লিখে আপনি অধ্যাদেশ পাস করেন, কে আটকেছে আপনাকে? কিংবা আপনি আইন, যেহেতু সময়ের একটা কনস্ট্রেন্ট আছে আপনার 30 দিন, আপনি আইন পাস করার পরে এটাকে আপনি সংশোধন করতে পারবেন না? আপনার তো সেই পর্যাপ্ত মেজরিটি আছে এবং সেই পর্যাপ্ত ম্যান্ডেট আছে। সরকার তো কমিটমেন্ট করছে যে তারা এটা করবে, আপনারা কেন সেই সুযোগটা দিচ্ছেন সেই না? তো আপনি দেখেন, সালাউদ্দিন আহমেদ হচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কম্পোজড পলিটিশিয়ান রিগার্ডিং কনস্টিটিউশন, ল। তিনি যখন কথা বলেন তখন তিনি সুনির্দিষ্ট ধারা, সুনির্দিষ্ট যুক্তি দিয়ে বলেন যে এটা এই কারণে হবে না। এই ইস্যুতে তিনি এটা পরে করা হবে, এর বাইরে কিন্তু কিছু বলতে পারছেন না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এর মানে হচ্ছে সামহাও বিএনপি নিজেই তার যে কমিটমেন্ট সেটার মুখোমুখি হতে চায় না। আকবর, আপনার কাছে কি মনে হয় যে এই যে বিএনপি বলছে যে তারা এগুলো করবে এবং এদের প্রতিশ্রুতি তাদের আছে এবং জনগণের কাছে এবং কমিটমেন্ট আছে, কিন্তু আপনি বলছেন যে সরকারকে আপনি বেনিফিট অফ ডাউট দিতে চান? মাত্র 2 মাসের সরকারের হাতে এখনো 4 বছর 10 মাস পড়ে আছে। সরকার যেহেতু সময় চাচ্ছে যে তারা করবে, তো সেই সময়টা বিরোধী দল দিতে কেন চাচ্ছে না এবং কেন তারা সরকারকে আন্দোলনের মুখে নিয়ে যাচ্ছে? সরকার, বিএনপি যে সরকার, এই সরকারের একটা বৈশিষ্ট্য আমার কাছে মনে হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে সরকারের একটা দোদুল্যমানতা আছে। এই দোদুল্যমানতা তৈরি হচ্ছে এই জন্য যে বিএনপি যেহেতু একটা বড় পলিটিক্যাল পার্টি, সো বিএনপির চিন্তাধারাটা আসলে এটা অন্য পলিটিক্যাল পার্টির মতো হবে না, ন্যাচারালি হবে না। বিএনপি যেটা করতে চাচ্ছে, আমার কাছে যেটা মনে হয় যে সাপও মরবে লাঠিও ভাঙবে না, এই টাইপের একটা পলিসি তাদের আর কি। এবং তারা যেটা করতে চায় আমার মনে হয় যে মোর অর লেস ঠিক আছে, হ্যাঁ এটা হলেও চলে, না হলেও চলে, দেখি না হলে কি হয়, না হলে প্রতিক্রিয়াটা কি হয়। তো ওই রকম একটা অবস্থান, এবং তাদের বিভিন্ন পক্ষকে একটা তুষ্ট করারও একটা দৃশ্য তো মনে হচ্ছে যে তারা
অনেককেই একটু তুষ্টও করতে চায়, যে বিভিন্ন শ্রেণী পেশা বিভিন্ন গোষ্ঠীর মানুষকে। তো ওই বিষয়টা কিন্তু ভিজিবল। স্যার আমি যেটা বলবো যে ধরেন এখন অত দ্রুত 2 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে তারা যতটুকু করেছে, কিন্তু তাদের ইন্টেনশনটাকে পরিষ্কার করতে হবে। ইন্টেনশনটা হচ্ছে মূল বিষয়। আপনার নিয়তটা কি, আপনি কোন নিয়তে দেখছেন। যেমন একটা বিষয় আমি বলি যে এই বিএনপি কিন্তু ন্যারেটিভের রাজনীতিতে বা ধরেন ফ্যাক্ট এবং ন্যারেটিভ বললে এটা ইদানিং অনেক কথা প্রচলিত হয়, আমি বলতে চাই না, বাট বিএনপি তাদের নিজেদেরকে স্ট্যাবলিশ করার ক্ষেত্রে বরাবরই খুব দুর্বল। বিএনপি নিজেদেরকে বোঝাতে পারে না, যেটা আমি শুরুতে বারবার বলছি। যেমন ধরেন এই যে গণভোট অধ্যাদেশ যেটা ছিল, বললো যেটা ল্যাপস হয়ে গেছে। তো এটা প্রথম দিন আমি যখন মিডিয়াতে দেখলাম যে গণভোট বাতিল, মিডিয়াতে কিন্তু ব্যাপারটা এইভাবে আসলো, গণভোট। এটা দেখে তো আমারও মাথা খারাপ, কি ব্যাপার গণভোট বাতিল, একটা সরকার কি করে গণভোট বাতিল করে? না, গণভোট তো বাতিল করার এখানে কোনো ইস্যু নাই। এবং এটা নিয়ে কিন্তু আমরা সরকারের দিক থেকে কোনো ব্যাখ্যা পেলাম না। চললো মিডিয়াতে কয়েকদিন, সবাই বলল এনসিপি জামায়াত মিলে বিএনপিকে একেবারে ধুয়ে ফেললো, গণভোট বাতিল, গণভোট কি করে বাতিল হয়। কিন্তু পরবর্তীতে এসে আমি যে ব্যাখ্যাটা দেখলাম বা আমি যতটুকু পরে বুঝলাম, যে আমি কিন্তু সালাউদ্দিন সাহেব যেটা বলছেন আমি ওনার সঙ্গে এগ্রিড, যে ওই গণভোটটাকে করা হয়েছিল, যে ওই অধ্যাদেশটা করা হয়েছিল শুধু ওই গণভোটটার জন্য, সংশ্লিষ্ট একটা গণভোটের জন্য। ওই অধ্যাদেশের অধীনে যেহেতু সামনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না, সো গণভোট সেই জন্য এটা একটা অটোমেটিক এটা ল্যাপস হয়ে গেছে, মানে আর হবে না। হ্যাঁ, তো আমার কিন্তু এটা বুঝতে 4 দিন সময় লেগেছে, কারণ আমি সরকারের দিক থেকে কোনো ব্যাখ্যা পাইনি। আপনি বলছেন যে সরকারের এত এত জায়গায় এত মুখপাত্র এত কিছু, কিন্তু এটা তারা বোঝাতে পারে নাই। তা আমার যদি বুঝতে 4 দিন সময় লাগে, তাহলে যেই লোকটা গ্রামে বসবাস করছেন বা যারা হয়তো অত ফলো করছেন না, তারা কিন্তু ওই যে পত্রিকায় ফটোকার্ডটা দেখে সিদ্ধান্ত নিচ্ছে যে বিএনপি তো মনে হয় গণভোট মানে না। তাহলে এখানে জিতলো কে? জিতলো কিন্তু অপোজিশন। তারাও জানে ঘটনাটা কি, কিন্তু মোটামুটি তারা বিএনপিকে একটা ব্যাকফুটে ঠেলে দিল। সে এই জন্য আমি বলছি যে আপনার নিয়তটাকে আগে পরিষ্কার করতে হবে বোল্ডলি। আপনি হয়তো সব কাজ এখনই করতে পারবেন না, যে ফাইন আমি হয়তো এখন করতে পারছি না, এটা আমি 1 মাস পরে করব। স্যার তুষার বলছিলেন যে এর আগে প্রায় কত 550 স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলে, 600। অসুবিধা নাই, আবার 600 জনের সঙ্গে কথা বলবে, নো প্রবলেম। যদি বিএনপি কনভিন্স না হয়, হ্যাঁ বসুক, আবার সেই স্টেক হোল্ডারদের সঙ্গে বসুক, আরও যোগ করুক, কিন্তু ওই জিনিসটা, ওই মেসেজটাকে ক্লিয়ার করতে হবে। ওই নিয়তটা যদি পরিষ্কার না হয়, তাহলে এই ধোঁয়াশা কখনোই কাটবে না। শরৎ তুষার, আজকে আমরা দেখলাম যে মানবাধিকার কমিশন থেকে খোলা চিঠির মাধ্যমে পুরো কমিশনই পদত্যাগ করেছে এবং তারা মনে করছে যে এই অধ্যাদেশ ল্যাপস হয়ে যাওয়ার কারণে তাদের আর এই জায়গায় থাকার মানে সুযোগ নেই। রাইট, হ্যাঁ। এবং তারা কিন্তু একটা খোলা চিঠি লিখেছেন, সেখানে তারা এই গুম অধ্যাদেশকে আইন হিসেবে পরিণত না করার পেছনে যে সকল এক্সকিউজ আইনমন্ত্রী দেখিয়েছেন, সেগুলোর প্রত্যেকটার ধারা ধরে ধরে খণ্ডন করে দেখিয়েছেন যে প্রত্যেকটার উত্তরই গুম অধ্যাদেশে দেওয়া আছে। একটা তো আমি সাজার কথা বললাম, তারপর হচ্ছে সময়সীমা। আইনমন্ত্রী বলছেন যে এটা তো তদন্ত কিংবা ব্যবস্থা নেওয়ার কোনো সময়সীমা বলা হয় না, অথচ পরিষ্কার বলা আছে যে আপনি 30 দিন 3 মাস বলা আছে। ক্ষতিপূরণ কিভাবে আপনি আদায় করবেন, মানে ভিকটিমকে আপনি কীভাবে ক্ষতিপূরণ দেবেন, সেটাও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে দেওয়ার কথা বলা আছে। তারপর হচ্ছে এটা আইসিটি একটার সাথে সাংঘর্ষিক হবে কিনা, অর্থাৎ প্রত্যেকটা, সেটাও মানে আপনার গুম অধ্যাদেশে পরিষ্কার বলে দেওয়া আছে 28 অনুচ্ছেদে যে না, এটা হবে না, কারণ হচ্ছে ওইটা হলো মানবতা বিরোধী অপরাধ, এটা হলো ফৌজদারি অপরাধ, দুই জিনিস, এটা একটা সাংঘর্ষিক না, পরিপূরক। এই কথাগুলো বলে তারা বলছেন যে আপনারা যে এক্সকিউজগুলো দিচ্ছেন এগুলো একটাও যৌক্তিক না, এই কারণে আমাদের তো এখন আর থেকে কোনো লাভ নেই, এই জন্য তারা পদত্যাগ করেছেন। এবং এটা কোনো ভালো নজির না। আলটিমেটলি তারা হয়তো এমনিও থাকতো না, কিন্তু কারণ সরকার নতুন লোকজন এখানে আনবে, সেটা নিয়ে কিন্তু কারো কোনো সমস্যা নেই, কিন্তু এই যে একটা প্রতিবাদ স্বরূপ তাদেরকে সরে যেতে হলো, এটার মেসেজ আপনি দেখেন। সারাদিনের হেডলাইন কি, যে ভাই কিন্তু রাইটলি বলেছেন, সারাদিনের হেডলাইন হচ্ছে মানবাধিকার কমিশনের 6 জনের পদত্যাগ। এবং তার মধ্যে কারা, খুব বিদগ্ধ একজন সাবেক বিচারক আছেন, মইনুল ইসলাম। তারপরে আপনার নাবিলা ইদ্রিস, যিনি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এই সমস্ত কাজের কারণে যথেষ্ট পরিমাণ পরিচিত। তারপর আপনার নূর খান লিটন, যিনি পুরোটা আওয়ামী লীগ সময়ে এই যে গুম নিয়ে কাজ করেছেন এবং তার একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি আছে, বিএনপির গুম হওয়া পরিবারগুলোর সাথে ঘোরতরভাবে যুক্ত ব্যক্তি। তার মানে এদেরকে আপনি ফেলিতে পারবেন না। আপনি আগে বলতে পারতেন জামাত শিবির কিংবা এনসিপি এসব বলতে পারতেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলা সম্ভব না, তাদের সাথে জামাত বা এনসিপির কোনো সম্পর্ক নেই। এছাড়াও আপনি দেখেন, এটাতে একটা দিকে, আরেকটা দিক হলো আজকে টিআইবি যে কথাগুলো বলেছে আপনার ব্যাংক রেজলিউশনের ক্ষেত্রে, আপনি টিআইবি বুঝতে হয়, যখন টিআইবির মতো প্রতিষ্ঠানের জায়গা থেকে কথাটা আসে, তারা বলেছে যে এর মধ্য দিয়ে
চিহ্নিত লুটেরাদের পুনর্বাসন করা হচ্ছে, পুনর্বাসনের সুযোগ তৈরি করা হচ্ছে। দুর্নীতি ও লুটপাটের অভয়ারণ্যে পরিণত হবে ব্যাংকিং খাত। দায় মুক্তি ও বিচারহীনতার সংস্কৃতি প্রমোটেড হবে। এই যে কথাগুলো টিআইবির মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আসছে, আমার কাছে মনে হচ্ছে যে সরকার একসাথে অনেকগুলো জায়গায় হাত দিয়ে দিয়েছে। এটার কোনো প্রয়োজন ছিল না। সরকারের একটা প্ল্যান থাকা উচিত ছিল যে আমি ধাপে ধাপে যাবো। আপনি দেখেন এতগুলো উইন্ডো ওপেন করেছে এবং এক চতুর্দিক থেকে সরকারের ওই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বাদ দিলে আর কিন্তু কোনো ডিফেন্স নাই। আপনি এদিকে এবং আপনি দেখেছেন সাবেক বিচারকরা, জাস্টিস এম এ মতিন, মাজদার হোসেন, এরকম সাবেক বিচারকদের অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু নেমে বলেছেন আপনারা বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিচ্ছেন। তাহলে আপনি সাবেক বিচারকদেরকে নামিয়ে দিলেন, মানবাধিকার কর্মীদেরকে খেপিয়ে দিলেন, বিরোধী দল অলরেডি ক্ষিপ্ত, কত দিক আপনি সামলাবেন? আপনি তো এটা যত শক্তিশালী সরকারি হন না কেন, 2 মাসে একটা সরকারের জন্য ইট ইজ টু মাচ। এবং এই কারণে আমি বলছি যে এটা সামহাও সরকার একটা জিনিস ভুল করছে বা বিএনপি একটা জিনিস এখানে বুঝতে ভুল করছে। তারা এটাকে বিরোধী দলের সাথে এক ধরনের যে আমরা বিরোধী দলকে হারিয়ে দিচ্ছি, কিন্তু বিরোধী দলের সাথে একটা ইগোর রাজনীতির জায়গা থেকে নিচ্ছে। কিন্তু এর বাইরেও যে কোটি কোটি জনগণ, বিশেষত তরুণ প্রজন্ম এবং এই জেনজির পরে জেন আলফা, যারা সারাক্ষণ যারা ইন্টারনেটে সময় কাটায়, তারা কিন্তু এই ঘটনাগুলো দেখে বিভিন্ন ফটোকার্ড, বি ইট রাইট অর রং, মানে ফেব্রিকেটেড যেটাই হোক, তারা এটা দেখে অপিনিয়ন ফর্ম করছে। দ্যাট ইজ ডেঞ্জারাস। এবং সবচেয়ে যেটা আমি বলবো বিএনপির জন্য, এই যে যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তার চেয়েও যেটা ক্ষতির জিনিস হয়েছে সেটা বিসিবিতে। আমরা সারাদিন জুলাই সনদ, গণভোট, সংস্কার এগুলো নিয়ে কথা বলতে পারি। আমাদের কোটি কোটি তরুণ, এই যে জেন আলফা এবং জেনজি কিন্তু সারাক্ষণ পলিটিক্স নিয়ে চিন্তা করতে পছন্দ করে না। দে হ্যাভ দেয়ার লাইফ। এবং তারা কি করে? তারা ক্রিকেটটা খুব পছন্দ করে। আপনি বিসিবিতে যখন স্থায়ী কমিটির 3 জনের পুত্রকে বসিয়ে দিয়েছেন, 1 জন না 2 জন না 3 জন হেভিওয়েট স্থায়ী কমিটির মেম্বারের পুত্রকে বসিয়ে দিয়েছেন, আপনি যেটা করেছেন স্পটলাইট সব এখানে নিয়ে এসছেন, যেখানে তরুণ, মানে কোটি কোটি তরুণ যে জায়গাটা ফলো করে, যে আসলেই তো। এবং সংসদে যখন একজন তামিমের মতো একজন, তামিম ইকবাল আছেন, আছে অবশ্যই, কিন্তু সদস্য তালিকাটা আপনি দেখেন না। এবং এটা যে ওই যে নেপো কিডস, যেটা নেপালে যে কথাটা প্রচলিত হয়েছে, যখন একজন জনপ্রিয় জেনজি পার্লামেন্টারিয়ান হাসনাত আবদুল্লাহ যখন পার্লামেন্টে বলেন যে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, তখন এবং আবার এসে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আউট অফ নোওয়্যার আপনি যখন রিপ্লাই দেন, এই জিনিসগুলো আমি বলছি যে কারা দেখছে? শুধু বিরোধী দল দিয়ে বিচার করলে হবে না, কোটি কোটি তরুণ প্রজন্মের ইয়াংরা দেখছে, এবং এটা সরকারের জন্য ভালো হচ্ছে না। আকবর। হ্যাঁ, আমি সরোয়ার তুষার যেটা বলছেন, আমি ওনার সঙ্গে একমত এই পয়েন্টে যে সরকার অনেকগুলো জায়গায় হাত দিচ্ছেন যেটা আসলে এই মুহূর্তে অপ্রয়োজনীয়। ঠিক এগুলো এখন না করলেও চলতো। এখন দেখুন আমাদের যেটা হচ্ছে যে এই নির্বাচনের পরে সরকারের মধ্যে এখনো পর্যন্ত গত 1-1.5 মাসে সরকার এবং বিরোধী দলের মধ্যে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে সংবিধান, রাজনীতি, এগুলো নিয়ে। মানুষের ওয়েলফেয়ার রিলেটেড যে ইস্যুগুলো, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে খুবই কম। আপনি কৃষক কার্ড বা এই যে ফ্যামিলি কার্ড, এগুলো নিয়ে আমি খুব বেশি উচ্ছ্বসিত না। মানে এই ধরনের প্রজেক্ট দিয়ে আপনি দেশকে খুব বেশি এগিয়ে নিতে পারবেন না। আমার দেশের জন্য যে জিনিসগুলো দরকার, একটা দেশ এগিয়ে যাওয়ার জন্য 4টা জিনিস আমার দরকার। নাম্বার 1, আমার এনার্জি সিকিউরিটি দরকার। আপনাকে বিদ্যুৎ, গ্যাস এনশোর করতে হবে, সেটা করলে আপনার ইনভেস্টমেন্ট আসবে। নাম্বার 2, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার ঠিক করতে হবে। নাম্বার 3, সেটা হচ্ছে যে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। এবং সরকার মেগা প্রজেক্ট করবে না বা সেগুলো খারাপ, আমি এই ধারণার সঙ্গে আমি একমত না। আমাদেরকে মেগা প্রজেক্ট করবে, দ্বিতীয় পদ্মা সেতু করবে, করুক, করা দরকার। কারণ হচ্ছে যে আমাদের একটা মেট্রো রেল রয়েছে, আমাকে আরো 5টা মেট্রো রেলের প্রয়োজন নাই? অবশ্যই আছে। এবং আপনি যখন মানুষকে অবকাঠামো করে দিবেন, মানুষ তার ভাগ্য নিজেই পরিবর্তন করে নেবে। অ্যান্ড 4th থিং হচ্ছে গভর্নেন্স। এই 4টা জিনিসে আমাদের ফোকাস, যেগুলো মানুষের ওয়েলফেয়ারের সঙ্গে রিলেটেড, এগুলোর ব্যাপারে কিন্তু আমাদের পার্লামেন্টে আলোচনা বা অন্য বাইরে আলোচনা কিন্তু কম হচ্ছে। এখনও আমরা সেই জুলাই, এখনও আমরা সেই সংবিধান, এখনও আমরা সেই রাজনৈতিক কাঠামোর মধ্যে আমি পড়ে আছি। আমি অ্যাজ এ সিটিজেন আমি কিন্তু খুব বেশি দিন এগুলো মানব না। এটা ভেরি সিম্পল। আমি দেখবো ভাই কালকে আমার বাসায় যদি বিদ্যুৎ না থাকে 6 ঘন্টা, হ্যাঁ, আমি কিন্তু সংবিধান নিয়ে আমি তখন কেয়ার করব না যে সংবিধানে কি আছে বা নাই। আমি কিন্তু দেখব না যে আমার যদি রাস্তা আগামী 5 বছরের মধ্যে আমি যদি দেখি যে ঢাকা চিটাগংয়ে আমি 5 ঘন্টা ট্রাভেল করতে পারছি না, তখন আমার কাছে ম্যাটার করে না আমার উচ্চ কক্ষ হলো না নিম্ন কক্ষ হলো, আমি এগুলো ছুঁড়ে ফেলে দেব, জনগণগুলো ছুঁড়ে ফেলে দেবে। সো আমার মনে হয় যে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেগুলো করা দরকার সেগুলো অতি দ্রুত বাস্তবায়ন করে আমাদের ওয়েলফেয়ারের দিকে মনোযোগ দিতে হবে। এটাই হচ্ছে আমার কথা। স্যার তুষার, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। সংসদে এই জাতীয় মুক্তিযোদ্ধা যেটা কাউন্সিল, সেটার আইনটা হলো এবং সেখানে জামাত ইসলামের নামটা 71 কোলাবরেটরের
সাথে আসলো এবং নিজামে ইসলামী নাম, সেইখানে এনসিপি বিলের পক্ষে ভোট দিল, কিন্তু আবার এনসিপি রাজনীতি করতেছে, তাহলে তাহলে মানে স্বাধীনতার বিপক্ষে শক্তির সাথে, মানে বিষয়টা আমার কাছে একটু কেমন যেন লাগছে আর কি। না, আজকে যে জামায়াত ইসলামী, তাদেরকে কি আমরা স্বাধীনতা বিরোধী বলতে পারবো? তাদের আপনি ইতিহাসের স্বার্থে ঐতিহাসিক সত্য আপনাকে সবসময় বলতে হবে, এবং এই ক্ষেত্রে আমরা তো কেন বলতে পারবো না? আজকে যে জামায়াত ইসলামী যারা করছে, তারা কি জামাত ৭১-এর জন্য, তাদের পূর্বসূরিদের জন্য তারা কি সেই দলই তো করছে? হ্যাঁ, এটা নিয়ে তারা অসংখ্যবার বলেছে যে আমাদের যদি কোনো ভুল থাকে, আমাদের যদি কোনো অপরাধ থাকে, তাহলে সেটার জন্য আমরা ক্ষমা চাই, এবং এইটার জন্য আমরা আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে তাদেরকে নিয়ে, সেই স্টাইলে রাজনীতি করতে পারবো না। মানে সেই স্টাইলে রাজনীতি করা তাদেরকে আসলে শক্তিশালী করেছে প্রকারান্তরে। এই কারণে আমরা মনে করি যে তাদের সাথে আমাদের একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স যেমন আছে, অ্যাট দ্য সেম টাইম আমরা বাংলাদেশের 71 মুক্তিযুদ্ধ এগুলোকে আপহোল্ড করি, এবং এই ক্ষেত্রে ঐতিহাসিক যেটা সত্য সেটা সবসময় আমাদেরকে বলতে হবে, সেটা আমাদেরকে লিপিবদ্ধ থাকতে হবে, কারণ আমাদের নেক্সট জেনারেশনকে বাংলাদেশের ইতিহাস যদি আমরা না জানাই, তাহলে তারা আসলে ভুল পথে পরিচালিত হবে। এই জন্য আমরা এই ইতিহাসের স্বার্থে যেটা ঠিক, যে এটাকে আমাদের ঠিক মনে হয়েছে, আমরা এটা পক্ষ নিয়েছি। আকবর, 1 মিনিট টাইম আছে আমার হাতে, আপনি যদি কিছু বলেন। দেখুন, জামায়াত ইসলামের 71-এর রোল কী ছিল এটা তো অজানা না, এটা এদেশের মানুষ সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি, বা যারা ইতিহাস পড়বে তারাও জানে, এবং জামায়াতও এটা কখনো অস্বীকার করতে পারবে না যে তারা কোলাবোরেট করেছে পাকিস্তানি আর্মির সঙ্গে, তাদের ফোর্সেস, অক্সিলিয়ারি ফোর্স হিসেবে, হ্যাঁ, এবং তারা পলিটিক্যাল সাপোর্ট দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে জামায়াতের এই কোলাবোরেটর থাকাটা এ তো গত 55 বছর ধরে আছে, এবং সেই জামায়াতের সঙ্গে তো বিএনপি অ্যালায়েন্স করে 2বার ক্ষমতা এসেছিল। 91-এ জামায়াত যদি সাপোর্ট না দিত, তাহলে তো বিএনপি ক্ষমতা আসতে পারতো না, তাই না? আমরা তো জানি। এবং 2001-এ যদি জামায়াতের সঙ্গে মিলে নির্বাচন না করতো, বিএনপি ক্ষমতা আসতে পারতো না, এটাও জানি। এখন সারওয়ার তুষাররা, এটাও আমরা জানি যে জামায়াতের সঙ্গে ওনারা যদি পার্টিসিপেট না করতেন, এনসিপি 1টা আসন পেত কিনা বা 2টা আসন পেত কিনা, এটা নিয়ে জনমনে অনেক সন্দেহ আছে। কথাগুলো খুব তিক্ত শোনায়, কিন্তু বাস্তবতা মানতে হবে। বাস্তবতা হচ্ছে যে জামায়াতের যে ভূমিকা, আপনি এখন বলেন আর তখন বলেন, এটা কখনো মুছে যাবে না, এবং ইতিহাস কখনো রাইট অফ করা যায় না যে না ভাই এটা আগে ছিল আর এখন নাই, এটা সবসময় আছে, সবসময় থাকবে। ধন্যবাদ। আমাদের হাতের সময় নেই। সারওয়ার তুষার, আকবর হোসেন, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।